আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ ৩য় দিন গড়ালো এবং এই ৩য় দিনে ইরান বিরাট একটা সাফল্য পেয়েছে যুদ্ধে। কুয়েতের আকাশে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান যেগুলো F-15 যুদ্ধবিমান, অত্যাধুনিক যুদ্ধবিমান এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং দীর্ঘ ২৭ বছর পর এই প্রথম এই অঞ্চলে এ ধরনের মার্কিন বিমান ভূপাতিত হলো। তো কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি যেটি রয়েছে তারা জানিয়েছে যে বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। তবে মার্কিন যেটা ওই অঞ্চলের সামরিক কমান্ড রয়েছে সেন্টকম তারা বলছে যে ৩টি যুদ্ধবিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এই সেন্টকম বলছে যে তা একটা ফ্রেন্ডলি ফায়ারে এগুলো ধ্বংস হয়েছে। অর্থাৎ কুয়েতের বিমান বিধ্বংসী ইউনিট তারা এটা ভুলক্রমে মার্কিন বিমানগুলো ভূপাতিত করেছে। তারা মনে করেছিল যে শত্রু ইরানের কোনো হামলা এখানে এসেছে, মিসাইল হামলা। তো সেন্টকমের এই দাবিটা একটা মুখ রক্ষার কৌশল হতে পারে। আসলে ইরানের পক্ষ থেকে কুয়েতের আকাশে বিমান ধ্বংস করাটা অসম্ভব নয়। কারণ এর আগে আমরা গত ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে চীনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান একেবারে ভারতের আকাশের মধ্যে কয়েকশো কিলোমিটার দূরে ভারতের কয়েকটি রাফায়েল বিমান এবং মিরাজ বিমান ধ্বংস করেছিল। সুতরাং এই টেকনোলজিগুলো এখন আর নতুন বা অভিনব কিছু নয়, এগুলো চীনের হাতে রয়েছে। এগুলো ব্যবহার করে ইরান এই সফলতাটা দেখাতে পারে এবং এই ঘটনাটা সত্য হতে পারে যে ইরানের মিসাইলের আঘাতেই সেই মার্কিন যুদ্ধবিমানগুলো কুয়েতের আকাশে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে যেভাবেই এই কুয়েতের আকাশে মার্কিন বিমানগুলো ধ্বংসপ্রাপ্ত হোক না কেন, চূড়ান্ত কথা হলো যে ইরানের শত্রু রাষ্ট্র মার্কিন বিমান তাদের বিমানগুলো ভূপাতিত হয়েছে এবং এটা ইরানকে বেশ উৎফুল্ল করছে এবং ইরানের জন্য যুদ্ধে একটা সফলতা এনে দিয়েছে, সুবিধা এনে দিয়েছে, ইরানের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়িয়ে তুলেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ৩টি বিমান ধ্বংসর কথা স্বীকার করলেও বাস্তবে এর সংখ্যা আরও ঘটতে পারে, আরও বেশি এই সংখ্যাটা হতে পারে এবং এই ঘটনাটা, এই বিমান বিধ্বংসের ঘটনাটা একটা এই যুদ্ধের মোড় পরিবর্তনকারী ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এটা স্বভাবতই ইরানকে বেশ এগিয়ে রাখবে। এদিকে ইরানের যে যুদ্ধ কৌশলের যা একটা অংশ ছিল এই যুদ্ধে তারা অংশ নিচ্ছে, সেটি হচ্ছে যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ওমান, জর্ডান এই রাষ্ট্রগুলোকে তার বিভিন্ন স্থাপনায় তেল পরিবহন ক্ষেত্র, বিভিন্ন ট্যাঙ্কার এবং যোগাযোগ অবকাঠামো, বিমানবন্দর এগুলোতে হামলা জোরদার করা এবং ইরান সেটাই করছে এবং হরমুজ প্রণালীতে কয়েকটি জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কার তারা ধ্বংস করেছে এবং কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা করেছে, ইরাকের ইরবিল প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা করেছে, বাহরাইনে হামলা করেছে এবং কাতারের বিভিন্ন জ্বালানি সেক্টরে তারা হামলা করেছে এবং তেলের যে রিজার্ভারগুলো রয়েছে সেগুলো দাউ দাউ করে জ্বলছে। সুতরাং ইরান এই কৌশলটা নিয়েছে, আগে থেকেই তাদের পূর্ব পরিকল্পনার অংশ ছিল। তো আসলে অ্যাসাইমেট্রিক ওয়ার যে যুদ্ধ কৌশলটা থাকে বা অসম শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এই ধরনের কৌশলগুলো ব্যবহার করেন। সেখানে আত্মঘাতী হামলা, আত্মঘাতী ড্রোন হামলা, বিভিন্ন ধরনের ড্রোন হামলা এবং অর্থনৈতিক স্থাপনায় হামলা, যোগাযোগ অবকাঠামোয় হামলা। তো এই বিষয়গুলো নতুন কিছু নয়, এই ধরনের অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ারে এগুলো করা হয় এবং আগামী দিনে ইরান এগুলো আরও বৃদ্ধি করবে, এটা সহজেই অনুমান করা যাচ্ছে এবং এসব কৌশল ব্যবহার করেই আমরা দেখতে পেয়েছিলাম সেই ২০ বছরের আফগান যুদ্ধে তালেবানরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছিল এবং কয়েক বছর ধরে ইরাকেও একই অবস্থা হয়েছিল। ইরাকি যোদ্ধারা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছিল এই অপ্রচলিত যুদ্ধ কৌশল ব্যবহার করে বা অ্যাসাইমেট্রিক যুদ্ধ কৌশল ব্যবহার করে। তো দৃশ্যত যেটা মনে হচ্ছে যে ইরান এই উপসাগরীয় মুসলিম দেশগুলোর উপর হামলা চালিয়ে যুদ্ধকে আরও কাছে টেনে আনতে চাইছে এবং এতে ইরানের যে সুবিধাটা হবে যে ইসরায়েলের মতো দূরবর্তী স্থাপনার চেয়ে কাছে পার্শ্ববর্তী দেশে যেখানে মার্কিন স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা চালালে ইরানের জন্য যুদ্ধটা করাটা আরও সহজ হবে এবং মার্কিনদের ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ ইরান আরও বৃদ্ধি করতে পারবে। এ কারণেই এই কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, ওমান এইসব উপসাগরীয় অঞ্চলগুলোর উপর ইমরান মুহুর্মুহুর আক্রমণ করছে। তো সুতরাং এইসব দেশ, এই উপসাগরীয় 6টি দেশ যদি তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে ইরানের পক্ষে প্রতিশোধ গ্রহণ করা, মানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা আরও সুবিধাজনক হবে। তো এই কৌশলেই ইরান আগাচ্ছে। তবে
আরও একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ইরান দূরবর্তী সাইপ্রাস দ্বীপেও হামলা করেছে। সাইপ্রাস দ্বীপে ব্রিটিশ বাহিনীর সামরিক ঘাঁটি রয়েছে এবং সাইপ্রাসের সাথে ইদানিং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ব্যাপক মাত্রায় গড়ে উঠছে। তো এইটা সাইপ্রাসের যে অংশটা দুই ভাগে বিভক্ত, একটা উত্তর সাইপ্রাস রয়েছে, সেখানে তুর্কি জনগোষ্ঠীর বসবাস রয়েছে এবং তুরস্ক এই উত্তর সাইপ্রাসকে মূল সাইপ্রাস থেকে আলাদা রাষ্ট্র হিসাবে করতে চায় এবং এই যে নর্দার্ন সাইপ্রাস এই ইস্যুতে ঠিক তুরস্কের সঙ্গে গ্রিসের সেই 1974 সালে একটা ব্যাপক যুদ্ধ হয়েছিল। তো বর্তমানে এই ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস এরা চাইছে যে একটা ইউনিফাইড একক সাইপ্রাস, কিন্তু তুরস্ক চাইছে দ্বিখণ্ডিত সাইপ্রাস। তো সুতরাং ইরানের এই হামলাটা তুরস্কের জন্য একটা সুখকর সংবাদ এবং তুরস্ককে এটা সেই দুই রাষ্ট্রভিত্তিক সাইপ্রাসের একটা আওয়াজ তুলতে সুবিধা করবে। তো এখন যে দেখা যাক ইরানের এই হামলাটা তুরস্ক কিভাবে নেয় এবং তুরস্ক এভাবে সাইপ্রাস ইস্যুতে জড়িয়ে পড়তে পারে। ওদিকে সিরিয়ার যে গোলান হাইট রয়েছে সেখানে ইসরায়েলের আগ্রাসনের জবাবে আগামী দিনে হয়তো তুরস্ক এবং সিরিয়া সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অ্যাকশনে যেতে পারে। তো এইভাবে যুদ্ধটা ধীরে ধীরে আরও বিস্তৃত লাভ করতে পারে। ওদিকে আমরা দেখলাম যে লেবাননের হেজবুল্লাহ তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং ইসরায়েলের হাইফা বন্দরে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে এবং জবাবে ইসরায়েলও পুরো লেবানন জুড়ে রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবানন সহ ব্যাপক একটা হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের ইসরায়েল একটা পরিকল্পনা করছে যে গ্রাউন্ড অফেন্সিভ বা স্থলবাহিনীর আক্রমণ করার জন্য। তো এটা যদি হয় তাহলে এই যুদ্ধটা একটা ব্যাপক মাত্রা ধারণ করবে এবং ইসরায়েল যদি লেবাননের অভ্যন্তর পর্যন্ত যায় তখন এই লেবাননের অভ্যন্তরে সুন্নি জনগোষ্ঠীর মুসলমানদেরকে রক্ষা করার জন্য তুরস্ক এগিয়ে যাবে। এভাবে যুদ্ধটা এখানেও একটা বিস্তৃতি লাভ করার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের আরেক মিত্র ইয়েমেনের হুথিরা এখনও তারা ইসরায়েলের উপরে হামলা শুরু করেনি। তো এটা একটা মনে হচ্ছে যে কৌশল, কারণ এই হুথিরা দেরি করছে এই কারণে যে যদি সৌদি আরব এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে এই ক্ষেত্রে ইয়েমেনের হুথিরা তাদের কাছের প্রতিবেশী সৌদি আরবের উপরে আক্রমণ করবে এবং সেটা তাদের জন্য সুবিধাজনক হবে এবং হুথিরা এই কাছের প্রতিবেশী সৌদি আরবের বিভিন্ন তেল ক্ষেপণাস্ত্রগুলো জ্বালিয়ে দিবে। 2015, 16, 17 সাল নাগাদও এই কৌশল অবলম্বন করেছিল হুথিরা, তখন সৌদি আরব যুদ্ধ থেকে পিছিয়ে গিয়েছিল। তো এইদিকে আমরা দেখলাম যে গত 24 ঘন্টায় ইরান ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইসরায়েলের বহু শহর তছনছ হয়েছে এবং নেতানিয়াহুর যে অফিস রয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অফিস পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল বা তাদের ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সামরিক এবং অসামরিক বা বেসামরিক স্থাপনার উপরেও ইরান ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে। তো এদিকে ইরানের আইআরজিসি তারা দাবি করছে যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে প্রায় 565 জন মার্কিন সৈন্যকে নিহত করেছে বা হতাহত হয়েছে। এটা একটা বিরাট ফিগার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা দুঃসংবাদ। তো বস্তুত গত 3 দিনের যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে বেকায়দায় পড়েছে এটার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, কারণ এই ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন এরা এখন এগিয়ে এসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য। এতদিন মনে হচ্ছিল যে এরা নিরপেক্ষ থাকবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রচণ্ড চাপে পড়ার ফলে এখন তারা এই ইউরোপীয় এই 3 দেশের দ্বারস্থ হয়েছে বা তারা এগিয়ে আসছে। ইতিমধ্যেই ফ্রান্সের 2টি যুদ্ধজাহাজ তারা আরব সাগরে অবস্থান পৌঁছেছে এবং ওদিকে ব্রিটেন তার সেই ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া এই সামরিক ঘাঁটিটা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। তো এভাবে ইউরোপ বলতে এই ইউরোপের মূল 3টি দেশ তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে। তো এই 3 দিনের যুদ্ধের মাথায় একটা কূটনৈতিক কথাও শোনা যাচ্ছে, এর কিছু আলোও দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার কাছে আলোচনার প্রস্তাব এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে এই যুদ্ধটা 1 মাস দীর্ঘ হবে বা 1 মাস দীর্ঘস্থায়ী হবে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে বলেছিলেন যে 3-4 দিন লাগবে এই যুদ্ধটা শেষ করতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে তিনি অনেক ভুল ক্যালকুলেশন করেছেন বা ভুল অনুমান করেছেন। তো এদিকে ইরানের যিনি সিকিউরিটি কাউন্সিলের হেড রয়েছেন আলী লারিজানি এবং যাকে এখন যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছেন উত্তরসূরি নির্বাচিত করেছিলেন ইমাম খামেনি, তো তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনাই হবে না এবং কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। তিনি একেবারে সকল আলোচনা নাকচ করে দিয়েছেন। তো আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে তিনি যে 2 দফা গত জুন এবং এবার আলোচনার টেবিলের মধ্যেই ইরানের উপরে আক্রমণ করলেন, এ থেকে তিনি এখন ভীষণ একজন অবিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং তিনি কূটনৈতিক রীতিনীতি মানেন না। তো
সারা বিশ্বে এখন এই ডোনাল্ড ট্রাম্প একজন অবিশ্বস্ত রাষ্ট্রনেতা হিসাবে উপস্থাপিত হয়েছেন। তাকে আর কেউ বিশ্বাস করবে না, বিশেষ করে রাশিয়া তো আর করবেই না। ইউক্রেন এবং সেই রুশ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে দ্বিতীয়ালি করছে, এটা আর রাশিয়া বিশ্বাস করবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।